কমিউনিস্ট পার্টি ক্ষমতা থাকাকালীন যে ধরনের আদর্শগত লড়াইটা চালানো উচিত ছিল, সেই ভাবাদর্শগত লড়াই চালানোর ক্ষেত্রে খামতি হয়েছে। ধর্ম হচ্ছে ধান্দাবাজদের আশ্রয়ের জায়গা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে উন্মাদকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। শিক্ষিত ছেলেমেয়েরা, মধ্যবিত্ত ঘরের মানুষেরা, তারা শনিবার দিন সেজেগুজে রাস্তায় লাইন দেয় শনি পুজোর জন্য। তো মেঘনাথ শাহ তিনি নিজে প্রচুর গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তিনি নিজেই বলেছেন আমি বেদে কিছু খুঁজে পাইনি। তুমি আবার বলছো পুরোহিত মন্ত্র পড়ে নাকি সেই প্রাণ প্রতিষ্ঠা করছে, তাহলে মানুষই দেবতার প্রাণ দিচ্ছে, তাহলে মানুষের ঊর্ধ্বে কে আছে? তুমি পরিশ্রম না করলে তোমার খাদ্য জুটবে না। মন্দিরে গিয়ে সারাদিন হত্যা দিয়ে বসে থাকলে খাদ্য জুটবে না। আজকে চেষ্টা হচ্ছে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথকে ছুড়ে ফেলে দেওয়ার। আপনাদের কমিউনিস্ট পার্টির মুখ নেই নিয়ে বা আমাদের মধ্যে কোথাও কোনো বিরোধ নেই। নমস্কার, রাই বাংলা থেকে আমি সুভাশিস। আমার ডান দিকে যিনি বসে আছেন দেখতে পাচ্ছেন বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যেমনি একদিকে আইনজীবী আপনারা জানেন সরাসরি তিনি একেবারে রাজনৈতিকভাবে মতাদর্শগতভাবে বামপন্থী এবং সরাসরি কথা বলেন। আমি আজকে এসেছি কমিউনিস্ট পার্টির 100 বছর অতিক্রান্ত এই ভারতবর্ষের বুকে কমিউনিস্ট পার্টি যেমন 100 বছর অতিক্রান্ত করেছে, ঠিক পাশাপাশি আরেকটি সংগঠন আরএসএস সেটাও 100 বছর পার করেছে। বলতে পারি যে একেবারে গ্রাস করে বসে আছে আরএসএস। সেখানে কমিউনিস্ট পার্টি কতটা তার বিস্তার করতে পারছে বা কোথায় তার প্রবলেম, ক্ষয়ক্ষতিগুলো ভারতবর্ষে হয়েছে, কমিউনিস্ট পার্টি সেগুলো উদ্ধার করতে পারছে কিনা, আমরা এই নিয়েই আজকে আলোচনা করব। বিকাশ দা, রাহি বাংলাতে আপনাকে স্বাগত। নমস্কার। যে জায়গাটাতে সরাসরি আসবো, একেবারে এই যে বললাম 100 বছরে যে পার করলো কমিউনিস্ট পার্টির এইরকম দুর্দশা কেন, বা এটাকে আপনি দুর্দশা দেখবেন না কোনো অ্যাচিভমেন্ট দেখবে, কিভাবে আপনি বর্ণনা করুন? প্রথমত বলি যে উদাহরণটা খুব যুক্তিসঙ্গত নয়। তার কারণ হচ্ছে কমিউনিস্ট মতাদর্শ, আমরা যারা মার্ক্সবাদী দর্শনে বিশ্বাস করি, সেই মতাদর্শটা নতুন মানব সমাজ তৈরি করার একটা মতাদর্শ। আর আপনি যে আরেকটা সংগঠনের কথা বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তা একটা মৌলবাদী হিন্দু সংগঠন। কমিউনিস্ট পার্টিকে সবসময়ই যে প্রবাহ বা যে ঢেউ বলি আমরা, তরঙ্গ, তার বিরুদ্ধে, ঝড়ের গতির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিকে এগোতে হচ্ছে। এবং ঝড়ের পক্ষে যারা আছেন, ধুলো বালি নিয়ে তারা অনেক দ্রুত এগিয়ে যেতে পারেন। তুলনা করতে গেলে তুলনার যে প্রাথমিক শর্ত সেটা ভুল হবে। আর যেহেতু মার্ক্সবাদী দর্শন একটা নতুন সমাজ তৈরি করতে চায়, যার মূল কথাই হচ্ছে যুক্তিসঙ্গত বিজ্ঞান ভিত্তিক চিন্তার মধ্য দিয়ে এমন একটা মানব সমাজ পরিচালিত হবে যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। ঠিক তার বিপরীতে হচ্ছে এই সমস্ত ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো। আজকে ধরুন ভারতবর্ষের বুকে হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএস শক্তিশালী, পাশাপাশি এমন অনেক দেশ আছে যেখানে ইসলাম মৌলবাদী, তারাও শক্তিশালী। একটা সময় আমরা গোটা ইউরোপে দেখেছি হোলি ওয়ারের নাম করে মৌলবাদী খ্রিস্টানদের সঙ্গে যারা অমৌলবাদী বা দাবি করেন তাদের লড়াই। তাহলে এই নতুন যে দর্শনের ফলে আমরা শোষণহীন সমাজ তৈরি করতে চাই, সেখানে প্রথমত সবচেয়ে বেশি যেটা মানুষের আঘাত লাগে যে এই সমাজটা কোনো অতিপ্রাকৃত শক্তি, বাইরের শক্তি, কোনো ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত নয়। সমাজটা নিয়ন্ত্রিত হচ্ছে মানুষ দ্বারা, এবং সেক্ষেত্রে সমাজ অগ্রগতির বিভিন্ন ধারায়, বিভিন্ন পরতে, বিভিন্ন পরিস্থিতিতে একদল মানুষ আরেকদল মানুষকে শোষণ করছেন। এই শোষণ কার্যটা কি টিকিয়ে রাখার জন্যই তারা কাল্পনিক ঈশ্বর জগতের ধারণা তৈরি করেছেন, ইহলোক পরলোকের চিন্তা তৈরি করেছেন, এবং যুগ যুগ ধরে মানুষের মধ্যে ইহলোক পরলোকের চিন্তাতে এমনভাবে গেঁথে গিয়েছে যে মানুষ সেটা বিশ্বাস করেন। এবং সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে স্রোতের পক্ষে যখন বিজেপি, আরএসএস বা এই ধরনের ধর্মীয় দলগুলো থাকেন, তাদের অগ্রগতিটা মনে হয় খুব দ্রুত। সেই জন্য 100 বছরে যদি আজকে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই মতাদর্শটার ভিত্তিতে কিছু কিছু সংগঠন তৈরি করে থাকতে পারে, সেটা অনেক বেশি কৃতিত্বের তুলনামূলকভাবে আরএসএস এর অগ্রগতির।
এখন কমিউনিস্ট পার্টির নতুন মতাদর্শ, আমার দেশের মানুষ তারাই সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কার্যকর করছেন, কার্যকর করতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, এই ভুল ভ্রান্তির মধ্য দিয়ে আমাদের শিখতে হয়েছে, এগোতে হয়েছে। তাতে হয়তো আমাদের অগ্রগতি যে ধারা হওয়া উচিত ছিল, যে গতিবেগ থাকা উচিত ছিল, সেখানে কখনো কখনো হয়তো খানিকটা ব্যাহত হয়েছে। কিন্তু ওদের তো এসব চিন্তা নেই, ওদের তো চিন্তা হচ্ছে যত অপকর্ম করছে ঈশ্বর করাচ্ছেন। এমনকি নির্লজ্জের মতো 21 শতাব্দীতে ওদের অন্যতম নেতা মোদী নিজেকে বলে ফেললেন আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি হয় যে হ্যাঁ, এটাই বোধহয় ঠিক, তিনি বোধহয় পরমাত্মা এসে গিয়েছেন। কিন্তু প্রচার, এই প্রচারের আজকে আপনারা যদি দেখেন যে আজ না 90 দশকের বুকে নোয়াম চমস্কি বলেছিলেন যে বর্তমান পৃথিবীতে চলছে মিডিয়াক্রেসি, অর্থাৎ এই গণমাধ্যমের এত ক্ষমতা, তারা মানুষের মতামত তৈরি করে দিচ্ছেন, সাধারণ মানুষ নিজে স্বাধীনভাবে চিন্তা করার অবকাশ পাচ্ছেন না, যার ফলে এই মিডিয়া যারা নিয়ন্ত্রণ করেন তাদের ক্ষমতা অনেক ব্যাপক, এবং সেই মিডিয়ার ধাক্কায় অধিকাংশ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। সবসময় যদি আপনার কাছে বলা হয় যে না, এটা তুমি ভুল দেখছো, এটা ছাগল না, এটা ভেড়া, আপনি ছাগল ভুলে গিয়ে ভেড়াই ভাবতে শুরু করবেন। সেই রকম প্রচারের আলোকে দাঁড়িয়ে আরএসএস বা এই সমস্ত ধর্মীয় সংগঠন, যারা প্রকৃতপক্ষে মানব সমাজের দীর্ঘস্থায়ী কল্যাণ করতে পারেন না, তাদের আপাত অগ্রগতিটাকে অগ্রগতি মনে হয়। আর কমিউনিস্ট পার্টি আমরা যারা করি, যারা মার্ক্সবাদে বিশ্বাস করি, যারা মনে করি যে সমাজটা নিয়ন্ত্রণ হচ্ছে পুঁজি এবং শ্রমের দ্বন্দ্বের মধ্য দিয়ে বিকশিত হচ্ছে, এবং ধীরে ধীরে এই দ্বন্দ্বটা অপসারিত হবে এমন একটা সমাজ ব্যবস্থায় পৌঁছতে পারলে যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না, সেটা একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা বুঝতে সময় লাগবে। স্কুলে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করে না, অঙ্ক যখন বোঝাতে যাওয়া হয় বলে ভীষণ কঠিন, অঙ্ক আর করবোই না, এরকম একটা ধারণা থেকে এটা আসে। আপনার কি মনে হয় না ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টির যে উত্থান শুরু হয়েছিল ব্যাপক হারে, সেইখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি বারবার ভেঙেছে? এই ভাঙা কি তার শক্তির ক্ষয় হয়েছে? না, বটেই তো। একটা তো ধরুন একটা নির্দিষ্ট মতাদর্শ, সেই মতাদর্শের প্রায়োগিক ক্ষেত্রে আপনি মনে করছেন যে এটা প্রয়োগের জন্য আমাকে এই রাস্তায় চলা দরকার, আরেকজন যিনি ওই মতাদর্শকে প্রয়োগ করতে চান তিনি বলছেন না, প্রায়োগিক দিক থেকে যে রাস্তা হচ্ছে ঠিক না, একটা ভিন্ন রাস্তা দেওয়া দরকার। এটাও এক ধরনের কিন্তু দ্বান্দ্বিক প্রক্রিয়া। সুতরাং নিঃসন্দেহে যে কমিউনিস্ট মতাদর্শ বাহী অনেক দল ভারতবর্ষে আছেন যারা বলেন আমরা কমিউনিস্ট, এবং তারা মনে করছেন যে তাদের যে প্রায়োগিক চিন্তা, দার্শনিক চিন্তা নয়, প্রায়োগিক চিন্তার ক্ষেত্রে তাদের যে চিন্তা ভাবনা সেটাই ঠিক, সেই জন্য ভিন্ন ভিন্ন দল তৈরি হয়। এতে তো খানিকটা গতিরুদ্ধ হয়, কোনো সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে দিয়েও কিন্তু একটা জ্ঞান চর্চা হয়, একটা এইটা ঠিক, এটা বেঠিক, কেন ঠিক কেন বেঠিক, এই বিতর্কের মধ্যে দিয়েও কিন্তু আমরা একটা সঠিক পথের সন্ধান পেতে পারি। ধরুন এইরকম বিরোধ কি নেই যদি আপনি বলেন, আমি যদি অত্যন্ত কুণ্ঠাবোধ করি এই সমস্ত উদাহরণ দিতে, এই যারা ধর্মীয় আচরণ করেন তাদের মধ্যে কি ভাগাভাগি নেই? তবে কিন্তু তাদের ভাগাভাগি হয় কেন? তারা সকলেই শেষ পর্যন্ত পরমাত্মার উপর ছেড়ে দেন, অলৌকিক চিন্তায় ভাসিয়ে দেন। কিন্তু কমিউনিস্টরা তো সেটা পারেন না। তাদের বাস্তবের মাটির উপর দাঁড়িয়ে সবসময় ভাবতে হয় যে পুঁজি এবং শ্রমের লড়াই, সেই শ্রমিকরা তাদের লড়াই কিভাবে সংঘবদ্ধ করবেন, কিভাবে পুঁজিহীন সমাজ তৈরি করবেন, এক কঠিন লড়াই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কমিউনিস্ট পার্টির এত আধিপত্য ছিল, সেই জায়গা থেকে আজকে সেই কমিউনিস্ট পার্টির খুব করুণ দশা, যেখানে দেখা যাচ্ছে যে বড় দল সিপিআইএম, তাদের যে যারা সদস্য বলি, এই যে ভোট ট্রান্সফার, এটাকে কিভাবে দেখেন? মানে একটা কথা বলি, একটা খুব ভুল ধারণা তৈরি করা হয়। এই ধারণাটা তৈরি করে দেয় প্রচার মাধ্যম। সেটা হচ্ছে তারা চিহ্নিত করে যে এরা এদের ভোটার। এই চিহ্নিত করার মধ্যে তারা কি বলতে চান? তারা বলতে চান যে সাধারণ মানুষ, তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, এবং এই প্রচারের মধ্যে দিয়ে কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে একটা অতিপ্রাকৃত শক্তির প্রভাব তারা প্রতিষ্ঠিত করতে চান। কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গে ছিল
আমার নিজের ধারণা, আমার নিজের ব্যাখ্যা, কমিউনিস্ট পার্টি ক্ষমতা থাকাকালীন যে ধরনের আদর্শগত লড়াইটা চালানো উচিত ছিল, ভাবাদর্শগত লড়াই, সেই ভাবাদর্শগত লড়াই চালানোর ক্ষেত্রে খামতি হয়েছে। তাই ধীরে ধীরে ওই কালনাগিনীর ফুটোর ভেতর দিয়ে ওই সাপ চলে ঢুকে এসছে। ধর্মীয় প্রভাব ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকেও তো ধর্মীয় আচার আচরণের কোনো ঘাটতি ছিল না, কিন্তু আমরা এই যে ধর্মীয় প্রচার বা অতি প্রাকৃত শক্তির মাহাত্ম্য, এর বিরুদ্ধে যে ধারাবাহিক প্রচার করা দরকার সেই প্রচার করতে আমরা কুণ্ঠাবোধ করেছি। আমরা এখনো কেউ মনে করি যে এটা করা ঠিক সেন্টিমেন্টে লাগবে। এই সেন্টিমেন্ট ব্যাপারটা কি? এটাও তো তৈরি করা জিনিস, সেন্টিমেন্ট, তাই না? কিন্তু এর বিরুদ্ধে যে কঠোর দার্শনিক লড়াই হওয়া দরকার, আমি যা বুঝি সেই দার্শনিক লড়াইটা করার ক্ষেত্রে খামতি হয়েছিল। ওই দার্শনিক লড়াই করতে গেলে পরে প্রাথমিকভাবে আপনার মনে হতে পারে যে রে মানুষ তাদের ভাবনা চিন্তায় আঘাত লাগছে। না, আমার কাজ তো তাই, আমার কাজ তো অন্ধকারের দরজা ভেঙে দাও, আলো ঢুকতে দাও। অন্ধকারের দরজা ভেঙে যাবে, ভাঙলে অনেক মানুষ চিৎকার করবেন তো সাময়িক, কিন্তু যখন আলো দেখবেন তখন তারা সেই আলোকে গ্রহণ করবেন। এই আমার নিজের বিশ্লেষণ যে বামফ্রন্ট 34 বছর ক্ষমতা থাকা সত্ত্বেও সমাজ জীবনে যে আদর্শগত প্রচার ভাবনা সেটাকে বিস্তার করা দরকার ছিল, সেক্ষেত্রে আমাদের খামতি ছিল, এবং যার ফলে ওই দুর্বলতা কাজে লাগিয়েছেন ওরা। মানুষের মনের মধ্যে যে একটা স্বাভাবিক প্রবণতা আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমি তেমনি শিক্ষিত ছেলেমেয়েরা, মধ্যবিত্ত ঘরের মানুষেরা, তারা শনিবার দিন সেজেগুজে রাস্তায় লাইন দেয় শনি পুজোর জন্য, তাই না? তাহলে মনে একবারও প্রশ্ন আসে না কি করছি, কেন করছি? সেখানে আবার তাদের বোঝানো হয় যে শনি ঠাকুর নাকি ঘরে ঢুকতে পারে না, বাইরে থাকবে। আরে দেবতাদের মধ্যে তাহলে ঘরে থাকা বাইরে থাকা এসব আছে, এবং সৃষ্টি করলো কারা? এই দার্শনিক লড়াইটা আমাকে তো কঠোরভাবে করতে হবে। আমি যে বলি না 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 ওদের সেন্টিমেন্টে লাগবে, তুমি কিছু বলো না, তাহলে তো ওদের যে দুর্ভাবনা বা কুভাবনা সেটাই লালিত হবে। সেই লড়াইয়ের ক্ষেত্রে খামতি ছিল বলে আমার ধারণা। এই যে যখন একেবারে শনি বা আজকে যে দক্ষিণপন্থার রমরমা, এবং এই যে শনি বা মন্দির, বিভিন্নভাবে মন্দির তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি আবার বলছেন নাকি শিব মন্দির করবেন। তার কারণ হচ্ছে তো মানুষকে তুমি আবার, এটাও কিন্তু দার্শনিক লড়াই না? মন্দির তৈরি করবেন, খুব ভালো কথা, সেই মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটা আমি যে প্রশ্ন করি, মন্দিরটা তৈরি করছে কে? মানুষ। ও যেটাকে তুমি ঠাকুর বলছো সেই প্রতিমাটা তৈরি করলো কে? মানুষ। তুমি আবার বলছো পুরোহিত মন্ত্র পড়ে নাকি সেই প্রাণ প্রতিষ্ঠা করছে, তাহলে মানুষই দেবতার প্রাণ দিচ্ছে, তাহলে মানুষের ঊর্ধ্বে কে আছে? এইটা বুঝতে সময় লাগবে। আর ওরা জানেন যে সহজ পথ হচ্ছে মানুষকে নেশাগ্রস্ত করে রাখা সহজ পথ হচ্ছে আরো নেশার বস্তু জোগাড় করে দাও। এটা আমি মনে করি মানুষের কাছে নেশার বস্তু জোগাড় করে দেওয়ার একটা পরিকল্পনা দার্শনিক দিক থেকে। সেই জন্য বলছে মন্দির করো, আর প্রচার হবে মন্দিরে কত লোক যাচ্ছে। আর পাল্টা বলতে মন্দিরে লোক যাবে কেন? মন্দিরটা কে তৈরি করেছে, কে দেবত্ব দিল? এ প্রশ্ন করলে এই বিকাশ বচ্চন ভীষণ খারাপ লোক। এটা করো না, সেন্টিমেন্টে লাগবে। আমি সেন্টিমেন্টকে আঘাত করো, আঘাত করতে হবে অন্ধকারের দরজায়। কিন্তু আপনার সাথে তো পার্টির এই জায়গাতে অনেকেরই বিরোধ থাকতে পারে, সেটা ভালো থাকতে পারে। যত বিরোধ হবে, যত বিতর্ক হবে, তত নতুন পথ খুলবে। সবাই যদি বলে হ্যাঁ রাজা বলিয়াছে রিহাই ভালো, হ্যাঁ এগুলো তো লাভ নেই, পাল্টা ক্ষমতা আসুক না, আমি তো চাই সেটা। বর্তমান সময়ে আপনি কি দেখছেন, মানে সেই আদর্শগত বা সেই কমিউনিস্ট পার্টি কি সেই ধারায় আগাচ্ছে? হ্যাঁ, ধীরে ধীরে এগোচ্ছে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন তো, এবং তার বোঝাটাও তাকে তার দৈনন্দিন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার কাছে এটা বারে বারে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি পরিশ্রম না করলে তোমার খাদ্য জুটবে না। মন্দিরে গিয়ে সারাদিন হত্যা দিয়ে বসে থাকলে খাদ্য জুটবে না। আমরা ওই যে তুমি লেখাপড়া না করলে পুজোর আগে ওই কালী মন্দিরে মায়ের পায়ে ঠেকিয়ে এলাম কিংবা সরস্বতীর পায়ে ঠেকিয়ে এলাম, তাহলে তুমি পরীক্ষা পাস করবে না। এই বিষয়গুলো যখন আপনি বাস্তব জায়গায় দাঁড়িয়ে এগুলো মানুষের কাছে ধীরে ধীরে বলতে শুরু করবে, মানুষ অভিজ্ঞতায় শিখবে। সত্যি তো এটা তো হয় না। এগুলো আপনাকে দৃষ্টান্ত স্থাপন করে করতে হবে।
খুব ব্যক্তিগত কথা হয়ে যায়, একদম প্রশ্নটা তুললেন, জানি না আবার সে ব্যক্তিগত কথাই এসে যায়, যে আমার পিতৃদেব যখন প্রয়াত হলেন, ওই সব তথাকথিত আনুষ্ঠানিক, আমি এর প্রবল বিরোধী। এই জন্য আমাকে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন আমাকে ছ্যাঁচা করেছেন। কিন্তু আমি আমার ভাইয়েরা যখন তারা অনুষ্ঠান করতে চান, আমার সাধ্যমতো তাদের সঙ্গে থেকে সাহায্য করেছি। আসলে বাবা এই যে সব কিছুকে বেদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, ছাড়া ছাড়ছেন ব্রাহ্মণ্যবাদীরা, যুক্তিবোধ যাদের আছে। ডক্টর মেঘনাথ সাহার থেকে বড় পণ্ডিত তো ইদানিংকালে খুব কম হয়েছে। ডক্টর মেঘনাথ সাহা, সত্যেন বোস, দার্শনিক, অনেক দার্শনিক আছেন, তাদের নাম করছেন রাজেন্দ্রনাথ গুপ্ত ইত্যাদি। কোথায়? বেদেই যদি সব থাকবে, তাহলে আমরা কথায় কথায় পুরোহিত দেখে কাজ করছি কেন? আমার এখানে একটা মানে বলার ছিল, বলার মানে আপনার বিপক্ষে না, বিপক্ষে বলুন না, হলো না এটা কেটে দে। যদি বেদেই সব আছে তাহলে প্রয়োগ হয়নি কেন তখন? সেটা তো বলেছি তো, মেঘনাথ সাহা তিনি নিজে প্রচুর গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তিনি নিজেই বলেছেন আমি বেদে কিছু খুঁজে পাইনি। আমাদের বাঙালি বিজ্ঞানী তো, এ তো কার্ল মার্কস লেনিন বলছেন না যে ওরা বলবে বিদেশি কুকুরকে তুমি ডেকে নিয়ে আসছো কেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বোস, এরা তো বিজ্ঞান নিয়ে চর্চা করছেন। আমাদের বাঙালি ভারতীয় বিজ্ঞানী, এরা তো কেউ বলছেন না বেদে আছে। জ্যোতিবা ফুলে, পেরিয়ার, বিদ্যাসাগর, এরা তো আকাশ থেকে পড়েননি, এরা মাটি থেকে পড়েছেন। এরা তো অনেক পণ্ডিত ছিলেন, আমার মতো তো মূর্খ নন তারা। রামমোহন, তাদের চর্চা করো। আজকে চেষ্টা হচ্ছে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথকে ছুঁড়ে ফেলে দেওয়ার, তাদের কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। ধান্দাবাজি, ধর্ম হচ্ছে ধান্দাবাজদের আশ্রয়ের জায়গা। আপনাকে তো আবার মারতে আসবে। মারতে আসবে তো, মারুক। আমি তো বলি যে আমাকে দূর থেকে ঢিল মারতে পারো, কাছে এসে আমার একটা যুক্তি খণ্ডন করতে পারবে না। দূর থেকে ঢিল মারা সহজ, বোম মেরে আমার মারতে পারো। এই তো কিছুদিন আগে গৌরী লঙ্কেশকে মারলো, কালবুর্গিকে মারলো, তো মেরে কি হলো? তারা তাদের দর্শনটাকে, বক্তব্যকে হারিয়ে গেল। আর তোমার যদি যুক্তির এতই ক্ষমতা থাকবে, তো তুমি মারবে কেন? তো যুক্তির লড়াই করবে, যুক্তি দিয়ে বোঝাবে। কিন্তু ধর্ম তো যুক্তি মানে না। হ্যাঁ, এই কথাটাই আসল। ধর্মের সঙ্গে যুক্তিবোধ, তর্ক এসব নেই। ধর্ম, সব ধর্ম আপনাকে শেখায় আগে ঈশ্বরের অস্তিত্বকে মেনে নাও। প্রত্যেকটা ধর্ম। আমার এক ইসলামপন্থী বন্ধু ছিলেন, তাকে বলেছিলাম যে তোমরা প্রথমে কেন মেনে নেবে যে আল্লাহ সব, আল্লাহ নেই, এটা থেকে শুরু করো। আমাকে বলে তোমার সাথে তর্ক করবো না। প্রত্যেকটা ধর্মই শেখায় মেনে না। ধর্মটা প্রচার করেন কারা? শাসকেরা, তাদের শাসন ব্যবস্থাকে জোরদার করে টিকিয়ে রাখার জন্য। তারা এই রাজ পুরোহিত তা পালন করেন পয়সা দিয়ে, যে তুমি আমার হয়ে কথা বলো। রাজ কবি পয়সা দিয়ে রাখে যে আমার গুণগান করো। আচ্ছা দেখুন তো, অনেক জায়গায় আমরা পড়েছি যে জমিদার বা মহারাজা তারা স্বপ্নে আদেশ পেলেন। কখনো শুনেছেন গ্রামের কৃষক স্বপ্নে আদেশ পেয়েছে? এই সবটাই হচ্ছে যে শাসন ব্যবস্থা, যে শাসন পরিকাঠামো আছে তাকে টিকিয়ে রাখতে এক পরিকল্পনা। সেই পরিকল্পনায় তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অবৈজ্ঞানিক চিন্তা, এবং অবৈজ্ঞানিক চিন্তার অন্যতম পীঠস্থান হচ্ছে ধর্ম। একটা খুব ভালো বাংলা ছবি হয়েছিল, এ প্রসঙ্গে বলি, বহুদিন আগে, আমরা তখন ছোট ছিলাম, জমালয়ের জীবন্ত মানুষ। আমি তো বলি প্রত্যেককে যে ওই ছবিটা পাড়ায় পাড়ায় দেখানো দরকার। তখনও মানুষ, আমাদের যারা সৃষ্টিকর্তা, শিল্পকর্ম ছিলেন, এইরকম বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতেন। সাম্প্রতিককালে শত্রু হিসেবে গণশত্রু, এসব ছবি দেখবেন না। দেখবেন কি অমুক ফাইলস, মিথ্যায় ভর্তি গল্প নিয়ে ফাইলস। বর্তমান আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জানেন যে উত্তরবঙ্গেও বা পাহাড় এলাকাও ম্যানগ্রোভ চাষ নিয়ে খুব কথা উঠছে। কিছু মনে করবেন না, মুখ্যমন্ত্রী বলতে খারাপ লাগে, এটা উন্মাদ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে উন্মাদকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন।
প্রজাতান্ত্রিক ব্যবস্থায় আপনার প্রজাতান্ত্রিক অধিকার যদি আপনি সুচিন্তিতভাবে প্রয়োগ না করেন, তার পরিণতি হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি তো বলে দিচ্ছেন প্ল্যান করে সবকিছু। আমি বললাম তো, উনি অহরহ অসত্য কথা বলতে ভালোবাসেন, বিজ্ঞান বিরোধী, যুক্তি বিরোধী, তথ্যহীন কথা বলতে ভালোবাসেন। আবারও বলি, দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছে যেহেতু আমরা প্রত্যক্ষভাবে যুক্ত, এই দুজনেই হচ্ছেন ওই ধর্মীয় অন্ধ কুসংস্কার জাত রাজনৈতিক পদে অধিকারী। একটা প্রশ্ন দিয়ে শেষ করব, আপনাদের কমিউনিস্ট পার্টির মুখ নেই, এই চর্চা শুরু থাকে হয়, এটা কি হিসাবে দেখেন, মানে কিভাবে প্রকাশ? কারা তৈরি করছে মুখ? মিডিয়া। আচ্ছা, আপনি আমাকে দেখান তো কবে থেকে মুখ ঠিক করে রাজনীতির গতিমুখ হয়েছে? নরেন্দ্র মোদীর মুখ ছিল। নরেন্দ্র মোদীর মুখকে ঠিক করলো কবে? ঠিক করলো আমাকে বুঝতে হবে তো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে মনমোহন সিং হবেন, এটা কেউ আগে জানতো? মুখ ঠিক করা হয়েছিল 77 সালে নির্বাচনের মধ্য দিয়ে যে বামপন্থীদের এত উত্থান হলো, কে আগে মুখ ঠিক করে বলেছিলেন নাকি? বলেছিলেন আগে জ্যোতি বসু, কোথাও বলেনি। সুতরাং এগুলো কোনো অত্যন্ত অযৌক্তিক কথা, অযৌক্তিক। বা একমাত্র ব্যতিক্রমী হিসেবে হয়তো কলকাতা পৌরসভার নির্বাচনে তখন বামপন্থীরা বলেছিলেন ওই যে ওকে আমরা মেয়র প্রার্থী করছি, ভোটের আগেই বলেছিলেন। এছাড়া তো আমি কখনো দেখিনি। কিসের মুখ? লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেউ ভাবতে পেরেছিল? দেবেগৌড়াও হয়নি। সুতরাং অতএব এগুলো মিডিয়া ন্যারেটিভ তৈরি করে, পাল্টা রাজনৈতিক মতাদর্শ না। আমি একজনের এমন একটা প্রচারের ইমেজ তৈরি করে দিলাম, তারপরে বললাম ওই ইমেজের লোক কই? তুমি যে পরিমাণ সময় প্রচার মাধ্যমে ব্যয় করো একজনের তথাকথিত ভাবমূর্তি তৈরি করতে, ঠিক একই পরিমাণ সময় কি তুমি ব্যয় করো বিরোধী কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি তৈরি করতে? প্রশ্নটা এখানে। এবং তারাই মুখ করেন। সিপিএম পার্টি তো এই নিয়ে একদম আপনার বিরুদ্ধে বা পক্ষে, যাই হোক কিছু একটা হয়েছিল আমাদের মীনাক্ষী মুখার্জিকে নিয়ে। না, ওটা তো ভুল। যারা বলছেন তারা না বুঝে বলেছেন। মীনাক্ষীকে নিয়ে বা আমাদের মধ্যে কোথাও কোনো বিরোধ নেই, কারোরকে নিয়ে বিরোধ নেই, সবাই তো রাজনৈতিক কর্মী। ওটা কোনো বিরোধ না, ওটা মিডিয়া তৈরি করার চেষ্টা করেছিল। একটা মন্তব্যকে না বুঝে সে তৈরি করার চেষ্টা করেছিল, কোনো বিরোধ কোথাও নেই। বিমানবাবু বলে ফেলেছিলেন ক্যাপ্টেন। না, সেটা বিমান তো বলতে পারেনি যে ক্যাপ্টেন, তাতে তার নিয়ে তো কোনো রকম বিরোধের কিছু নেই। একটা টিমে একজন ক্যাপ্টেন থাকতেই পারে, বা ক্যাপ্টেন পাল্টায় হতো, সেটা কথা না। কিন্তু এটা রাজনৈতিক লড়াই। যুব নেত্রী মীনাক্ষী যুবদের ক্যাপ্টেন ছিলেন, ঠিকই তো, এই বিরোধ নেই। বিকাশ দা, অনেক অনেক ধন্যবাদ রাই বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।